হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা যে সিনেমা সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে ফিউরিয়াস। এটা এখন পুরো ওয়ার্ল্ডে একদম ট্রেন্ডিং এ রয়েছে আর এটা মারাত্মক একটা সিনেমা। এই সিনেমাটার গল্প অন্য সিনেমা থেকে একটু আলাদা আর ভিন্ন আর কি, মেইনলি সাসপেন্সে ভরা। এক কম বয়সী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ এক আহত ছেলে তার কাছে এসে সাহায্য চেয়ে বলে যে আমার বোন খুব ইনজুরি, তাকে দয়া করে বাঁচাও। মেয়েটি তাকে সাহায্য করতে গেলে সেখানেই লুকিয়ে থাকা কিছু মানব পাচারকারী তাকে কিডন্যাপ করে ফেলে আর ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া শুরু করে। মেয়েটির বাবা এই দৃশ্যটি দূর থেকে দেখতে পায় আর মেয়েটির বাবা গুন্ডাদের হাত থেকে নিজের সন্তানকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু গুন্ডারা তাকে ধাক্কা দিয়ে ট্রাক থেকে ফেলে দেয়। লোকটি পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু তখনই একটা গাড়ি এসে তাকে প্রচন্ড বেগে ধাক্কা দেয় আর লোকটা তার মেয়েকে হারিয়ে ফেলে। কিন্তু এই ঘটনার পর সেই খেপাটি লোকটা তার মেয়েকে উদ্ধার করার নেশায় একটা ফ্যাক্টরিতে গিয়ে নৃশংস লড়াই শুরু করে দেয়। তো আমি তো আশা করছি এই গল্পটি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেরি না করে আমরা মূল গল্পে ফিরে যাই, যেখানে এই লড়াইটা স্টার্ট হয়েছিল ঠিক 2 মাস আগে। গল্পের শুরুতে আমরা দক্ষিণ কোরিয়ার একটা ছোট্ট শহর দেখতে পাই। সেখানে একটা ভ্যানে অ্যাঞ্জেলিনা হোয়াইট নামের এক নারী সাংবাদিককে তার স্বামী নাভিনের সাথে কলে কথা বলতে দেখা যায়। অ্যাঞ্জেলা কয়েকদিন থেকে শহরের নিখোঁজ হওয়া শিশুদের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছিল, মানে শহর থেকে একের পর এক শিশু হারিয়ে যাচ্ছিল। তার স্বামী তাকে বারবার বাড়ি ফিরে আসতে বললেও অ্যাঞ্জেলা তার রিপোর্টের কাজ ছাড়তে রাজি ছিল না। রিসার্চের সূত্র ধরে সে একটা ফ্যাক্টরিতে পৌঁছায়। ভেতরে ঢুকে সিকিউরিটি রুম দেখতে পেলে অ্যাঞ্জেলা গুন্ডাদের উপর হামলা চালায়। ততক্ষণে অনেক গুন্ডা সেখানে চলে আসে। অ্যাঞ্জেলা একাই তাদের সাথে লড়াই শুরু করে এবং একটা বাচ্চা তাকে লুকিয়ে দেখছিল। অ্যাঞ্জেলা তখন তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার ট্রাই করে। সেই গুন্ডাদের ধরে পিটিয়ে তাদের হাড় পর্যন্ত ভেঙে দিচ্ছিল। ঠিক তখনই ইকো নামের এক ব্যক্তি আসে, সে মানে ডেঞ্জারাস একটা ভিলেন। সে বাচ্চাটাকে মেরে ফেলে। অ্যাঞ্জেলা তখন ভীষণ রেগে যায়। সেখানে গুন্ডাদের বস চলে আসে আর অ্যাঞ্জেলার উপর রেগে যায়। সে ইকোকে বলে যে এঞ্জেলোর দা এন্ড এখানেই করো, আর ইকো তার মালিকের নির্দেশ মতে এঞ্জেলোকে সেখানে মেরে ফেলে। এরপর কেটে যায় 2 মাস। সেই শহরে ওয়াং নামের এক বাক প্রতিবন্ধী মানুষকে দেখা যায়, যার সাথে দেখা করতে চীন থেকে তার মেয়ে আসে। তার মেয়ের নাম রেনি, যাকে সে ভীষণ ভালোবাসে। ওয়াং রেনিকে ঘুমানোর কথা বললেও রেনি তার বাবার কাজ দেখতে চায়। এরপর তারা একটা রেস্টুরেন্টের কিচেনে প্লাম্বিং এর কাজ করছিল। রেনি ব্লগ ভিডিও বানাতে বানাতে তার বাবাকে হেল্প করছিল। এখানে জেনে রাখা ভালো যে ওয়াং কিন্তু একজন দক্ষ মার্শাল আর্টিস্ট ছিল আর তার অতীত সম্পর্কে কারো কিছু জানা ছিল না। স্ত্রীর মৃত্যুর পর আমাদের নায়ক ওয়াং তার পুরো জীবন বদলে ফেলেছিল। কাজ শেষ করে তারা বের হওয়ার সময় কিছু গুন্ডা রেস্টুরেন্টে এসে বিশৃঙ্খলা করে। তখন রেনি তার বাবাকে গুন্ডাদের উচিত শিক্ষা দিতে বলে, কিন্তু নায়ক কোনো ঝামেলায় জড়াতে চায় না। এরপর রেনি বলে যে আমি আবার চীনে ফিরে যেতে চাই না, আমি তোমার সাথে এখানে থাকতে চাই, কিন্তু নায়ক রাজি হয় না। অন্যদিকে নাভিন যে রয়েছে, সেও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেকেন্ড নায়ক বলতে পারো। সে সেই শহরে এসে পৌঁছায় এবং লেরি নামের এক ব্যক্তির সাথে দেখা করে। নাভিন জানায় যে তার 30টি ছোট মেয়ে প্রয়োজন। লেরি এটা শুনে অবাক হয়ে যায় আর বলে যে অনেক টাকা লাগবে। নাভিন রাজি হয়, কিন্তু সে লেরির সাথে দেখা করতে চায়। লেরি তাকে পরের দিন একটা ক্লাবে দেখা করতে বলে। ওইদিকে নায়ক খবর দেখে তাদের এলাকায় অনেক বাচ্চা নিখোঁজ হচ্ছে, কিন্তু পুলিশ হেল্প করছে না। তখন ওয়ান রেনিকে মার্শাল আর্ট শেখার পরামর্শ দেয়, কিন্তু রেনি তার বাবার কথা শুনে একদম বিরক্ত হচ্ছিল। রাতের বেলা নাভিন এঞ্জেলার গাড়ি থেকে তার রিসার্চের কাগজগুলো খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে তার নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠছিল। পরের দিন নায়ক আর রেনি চুল কাটাতে পার্লারে যায়। বাবার শাসনের কারণে রেনি রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বলে যে তুমি আমাকে ভালোই বাসো না। দোকানের এক মেয়ে রেনিকে আনতে যায় আর অপরদিকে নায়ককে দোকানে বসিয়ে রাখে। রেনি হাঁটতে হাঁটতে কিছুটা দূরে চলে যায় আর সেখানে ঘটে একটা বিপদ। টম নামের এক আহত ছেলে এসে রেনির হেল্প চায় আর বলে যে তার বোন গাড়িতে দুর্ঘটনায় আহত হয়েছে। এই কথা বলে সে হেল্প চায়। রেনি তাকে দ্রুত সাহায্য করতে যায়। অন্যদিকে স্টোরি ফিরে আসে, সে মেটে জানায় যে রেনিকে খুঁজে পাওয়া যায়নি। নায়ক দ্রুত খুঁজতে বের হয়, কিন্তু ততক্ষণে কিছু গুন্ডা রেনিকে ধরে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছিল। নায়ক এসে টমকে গাড়িতে তোলা সিনটি দেখতে পায় আর তার সন্দেহ হয় যে এরা পাচারকারী। নায়ক দৌড়ে সেখানে যায় আর ট্রাকের চাবি খুলে দূরে ছুঁড়ে মারে। ট্রাক থেকে হ্যারি নামের এক বিশাল দেহী গুন্ডা আমাদের নায়ক অর্থাৎ ওয়াং এর সাথে লড়তে আসে। হ্যারি খুবই শক্তিশালী ছিল, যেমনটা দেখতে পাচ্ছ। ওয়াং এর মার্শাল আর্টস কাজে লাগিয়ে সে লড়াই চালিয়ে যাচ্ছিল। ট্রাকের ভেতরে সে রেনিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তখন হ্যারি এসে আবার ওয়াংকে আক্রমণ করে আর ট্রাকটির রেলিং পর্যন্ত দুমড়ে মুচড়ে ওয়াংকে নিচে ফেলে দেয়। তাহলে তো তোমরা বুঝতে পারছো যে হ্যারি কতটা শক্তিশালী। ওয়াংকে নিচে ফেলে দিয়ে তারা চলে যায়। ওয়াং পিছু পিছু দৌড়াতে থাকে। রেনির জ্ঞান ফিরলে হ্যারি তাকে উল্টো ঝুলিয়ে ওয়াংকে উপহাস করতে থাকে আর তখনই একটা গাড়ি এসে ওয়াংকে সজোরে ধাক্কা দেয়। ওয়াং গুরুতর আহত হওয়া সত্ত্বেও উঠে দাঁড়ায়। ট্রাকটি চলে যেতে দেখে। এরপর ওয়াং পুলিশ স্টেশনে এসে চয় নামের একজন অফিসারের সাথে দেখা করে। ওয়াং বাক প্রতিবন্ধী হওয়ায়
হওয়ায় সে কাগজে লিখে জয়কে ট্রাকের নাম্বার, তার মেয়ের কিডন্যাপ হওয়ার সব ইনফরমেশন জানায় আর সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুঁজতে চায় সে। জয়ের সিনিয়র অফিসার অ্যাডাম তাকে হেল্প করতে এগিয়ে এলেও তার চিফ ল্যাং এতে বাধা দেয়। ল্যাং বলে যে পুলিশ তাদের নিজস্ব নিয়মে কাজ করবে, অন্যদের কথায় তদন্ত করবে না। ওয়াংকে সেখান থেকে চলে যেতে বলা হয়। তখন ওয়াং এর পাশাপাশি আমরাও বুঝতে পারি যে ওখানকার পুলিশও আমাদের বাংলাদেশের পুলিশের মতো অকর্মণ্য, কোনো কাজের না। ওয়াং থানায় নিখোঁজ অন্যান্য বাচ্চাদের পোস্টার দেখতে পায়। অন্যদিকে রেনিকে একটা রুমে অন্য আরো অনেক বাচ্চার সাথে বন্দি রাখা হয়েছিল। ততক্ষণে ওয়াং নিজের বাসায় এসে নিজের ক্ষত পরিষ্কার করতে থাকে। অপরদিকে অ্যাডাম থানায় ওয়াং সম্পর্কে তথ্য বের করার ট্রাই করে, কিন্তু সে ওয়াং এর কোনো রেকর্ড পায় না, যে সে কোথা থেকে এসেছে, তার পরিচয় কি, কিছু জানে না। অন্যদিকে ওয়াং তার ক্ষত পরিষ্কার করার সময় ঘটনাগুলো মনে করার ট্রাই করছিল। তখন তার মনে পড়ে যায় ট্রাকের ভেতর সে একটা ফাইট ক্লাবের বিল দেখেছিল যার লোগো তার মনে ছিল। এরপর সে ফাইট ক্লাবে দুটো ফাইটারকে লড়াই করতে দেখা যায়। ওয়াং ক্লাবে গিয়ে সবকিছু নজরে রাখে। সে দেখে নাভিন আর লেরি ভিতরে ঢুকছে। সে আগে থেকে লেরিকে চিনত। নাভিন লেরির সাথে হ্যারির কাছে যায়। হ্যারি নাভিনকে তল্লাশি করে, যদিও নাভিন আগে থেকে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। নাভিন হ্যারির বাবা এবং এই ক্লাবের মালিক সং এর সাথে দেখা করে। তারা বাচ্চা মেয়েদের কিডন্যাপ করে বিক্রি করত। নাভিন জানায় তার ধনীদের পার্টির জন্য 30 জন মেয়ে লাগবে, আর নাভিন 3 গুণ প্রস্তাব দেয়, মানে 3 গুণ টাকা দেবে তাদের। সং এটা শুনে অবাক হয়ে যায়। আর নাভিন কিন্তু অলরেডি ক্যামেরাতে সবকিছু রেকর্ড করছিল। সে জানায় মেয়েদের সে নিজে পছন্দ করবে, কারণ তার সুন্দরী মেয়ে লাগবে। তখন সং তাকে হুমকি দেয়, কারণ সং এর মনে হয় নাভিন পুলিশের লোক। সং এর সন্দেহ হওয়ার কারণ হলো নাভিন অনেক বেশি চাপাবাজি করছিল। নাভিন খুব চালাকির সাথে তাকে ম্যানেজ করে ফেলে। সে বলে যে আমরা বিজনেস করতে যাব, আমি এখানে বিজনেস করতে এসেছি, আর তোমার যদি আমাকে পছন্দ নাই হয়, আচ্ছা আমি চলে যাচ্ছি তাহলে। সং এর সন্দেহ তখন দূর হয় এবং তারা ড্রিঙ্ক করতে থাকে। ততক্ষণে ওয়াং ভেতরে ঢোকার ট্রাই করলে গুন্ডারা তাকে আটকায়। সেখানে লেরিও তাকে বাধা দেয়, আর ওয়াং লেরিকে রেনির ছবি দেখিয়ে তার সম্পর্কে জানতে চায়। লেরি তাকে আক্রমণ করলে ওয়াং তার ধোলাই শুরু করে দেয়। ওয়াং একাই সবগুলো গুন্ডাকে একদম পেটাতে শুরু করে দেয়। ওয়াং আবারও লেরিকে কোশ্চেন করে রেনি কোথায়। তখন লেরি নিচে সবাইকে ওয়াংকে মারার নির্দেশ দেয়। সং এর মনে হয় যে নাভিন এসব কিছু করেছে। সে নাভিনকে মারার নির্দেশ দিলে নাভিন গুন্ডাদের সাথে ফাইট করে। অন্যদিকে ওয়াং গুন্ডাদের ছুড়ে মারা বোতল থেকে নিজেকে বাঁচাচ্ছিল, আর নিচে নেমে সে সব গুন্ডার সাথে একাই লড়াই করতে থাকে। আর অপরদিকে সে লেরিকে মারতে যায়। লেরিকে যখন সে মারতে ধরে তখন দুজন বক্সার সেখানে চলে আসে, আর তারপর আর কি ওয়াং একাই দুজন পালোয়ানের সাথে লড়াই করতে থাকে। ওয়াং একটা হাতুড়ি দিয়ে গুন্ডাদের হাড়গোড় একদম ভাঙতে থাকে, আর সে গুন্ডাদের মেরে লেরিকেও আহত করে। অন্যদিকে নাভিনও সব গুন্ডাদের মেরে বের হয়, আর সামনাসামনি চলে আসে লেরি। তখন নাভিন লেরিকে উপর থেকে একদম নিচে ফেলে দেয়, এবং এখানে ওয়াং আর নাভিনের প্রথম দেখা হয়। নাভিন ভেতরে গিয়ে ক্যামেরা রুমের সব ফুটেজ কপি করছিল, আর তখন ওয়াং নাভিনের উপর অ্যাটাক করে। দুজনের লড়াই শুরু হয়ে যায়। দুজন যেহেতু মার্শাল আর্টসে লড়াই করেছিল, তারা একে অপরকে আহত করতে থাকে। এক পর্যায়ে নাভিন ওয়াং এর পোশানে রেনির ছবি দেখে। নাভিন বলে যে আমি সেই লোক নই, আমি গুন্ডাদের লোক নই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমিও বাচ্চাদেরকে খুঁজছি, আর আমারও মনে হচ্ছে যে তুমিও আমার মতো একজন, তুমিও বাচ্চাদেরকে খুঁজছো। ওয়াং থেমে যায় এবং তারা দুজন মিলে ডিসাইড করে যে তারা বাচ্চাদের খুঁজে বের করবেই এবং তাদেরকে তাদের মা বাবার কাছে পৌঁছে দিবে। ততক্ষণে সং লেরিকে তার আস্তানায় নিয়ে আসে। লেরিকে পেটিয়ে আধমরা করে, কারণ তার ধারণা লেরি নাভিনকে সব জানিয়েছে। এরপর সং টমকে সেখানে আনে, আর আমরা বুঝতে পারি যে টম লেরির ছেলে। আর টমের সামনে লেরিকে পিটিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে। এরপর টমকেও একদম বন্দি করা হয়। তখন রেনি টমের কাছে আসে আর বলে যে আমি তোমাকে সাহায্য করতে গেলাম আর তুমি আমাকে এখানে ফাঁসিয়ে দিলে। তখন টম বলে যে তোমাদের মতো মানুষরা শুধু ভালো সাজার নাটক করে। এরপর তাদের মধ্যে ঝগড়া বেঁচে যায়। তারপর সেখানে গুন্ডারা এসে রেনিকে মেরে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে ওয়াং ফুটেজ দেখে বুঝতে পারে হ্যারি পাচারকারীর দরের লোক, আর সং হচ্ছে তাদের লিডার। ওয়াং অ্যাঞ্জেলার রিসার্চ থেকে বুঝতে পারে কিডন্যাপ করার সময় সাউন্ড প্রুফ আইস ট্র্যাক ইউজ করা হতো। নাভিন জানায় অ্যাঞ্জেলা তার স্ত্রী, আর রিসার্চ করতে গিয়ে সে গায়েব হয়ে যায়, আর তাকে সে খুঁজছে। এরপর তারা দুজন মিলে আইস ফ্যাক্টরিতে হানা দেয়। তারা আইস ফ্যাক্টরির সামনে পৌঁছায়। তারা বুঝতে পারে যে এই ট্রাকগুলো ইউজ করে বাচ্চাদের কিডন্যাপ করা হতো। আমাদের দুই হিরো ওয়াং আর নাভিন মিলে গুন্ডাদের মারতে শুরু করে। হ্যারি এসে নাভিনকে অ্যাটাক করে। তারা দুজন মিলে গুন্ডাদের মারে, আর সং সেখানে হামলা করে। হাতুড়ি নিয়ে হ্যারি ভয়ঙ্কর লড়াই শুরু করে। হ্যারি তাদের দুজনকে মারতে থাকে। ওয়াংকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে গিয়ে ওয়াং রেনির রক্তাক্ত জ্যাকেটটা দেখে আর মনে করে যে রেনি মারা গিয়েছে। ওয়াং প্রচন্ড রাগে উপরে ফিরে আসে, আর রাগে আক্রোশে হ্যারির সাথে লড়াই করতে থাকে। সে হ্যারিকে পিটিয়ে প্রায় মেরে ফেলে। হ্যারি মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। হ্যারি তাকে শেষ করতে গেলে নাভিন তাকে বাধা দেয়। নাভিন বলে রেনি হয়তো এখনো বেঁচে রয়েছে। তারা সংকে ধরে ফেলে। ওদিকে তাদের মেইন বস চ্যাটকে দেখানো হয়। তার
গর্ভবতী স্ত্রীর সাথে খুশিতে সে সময় কাটাচ্ছিল। চ্যাট বাইরে আসলে পুলিশ স্টেশন চিফের কল আসে। চ্যাট জানতে পারে রেনির বাবা ওয়াং আর আরেকজন মিলে তাদের ফ্যাক্টরিতে হামলা করছে আর তার ফ্যাক্টরির সকল লোককে তারা ঘায়েল করে ফেলেছে। এরপর চ্যাট তার শ্বশুর লির সাথে যোগাযোগ করে। তার শ্বশুরও অনেক বড় মাফিয়া ছিল। চ্যাট সেখানে সব এক্সপ্লেন করে। লিং সব শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ভিডিওর এই অংশে আমরা একটা ছোট্ট ব্রেক নিব। তোমরা চাইলে এই অংশটা স্কিপ করে পরের অংশে চলে যেতে পারো। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো। লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে। ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো আমরা আবার মূল ভিডিওতে ফিরে আসলাম। ওয়াং সংকে টর্চার করেছিল। নাভিন তাকে বাধা দেয় যাতে আগে তথ্য বের করতে পারে। সং বলে যে তোমাদের মতো একজন সাংবাদিক আমার পেছনে লেগেছিল। এরপর আমি যা করেছি তা তোমরা কেউ ভাবতে পারবে না। নাভিন তখন অ্যাঞ্জেলার ছবি দেখিয়ে বলেছিল যে এর সাথে কি হয়েছিল। সং তখন চুপ থাকে। নাভিন তখন তাকে ইলেকট্রিক শক দিতে থাকে। সং বাধ্য হয়ে জানায় যে সব বাচ্চাদের সাথে রিপোর্টার স্ন্যাক পিট ফ্যাক্টরিতে গিয়েছিল আর তারপর কি হয়েছে সে কিছুই জানে না। এরপর দেখা যায় যে স্ন্যাক পিট ফ্যাক্টরির ভেতর রেনি অন্য বাচ্চাদের সাথে পালানোর চেষ্টা করছিল। ততক্ষণে সং ফ্যাক্টরি থেকে পালানোর সময় ইকো তাকে তীর ছুঁড়ে মেরে ফেলে। এরপর চ্যাট আর ইকো তার সাথে আসে। চ্যাট বুঝে যায় যে সং সব সত্যি কথা বলে ফেলেছে আর যত ইনফরমেশন ছিল সব ফাঁস করে ফেলেছে। ওয়াং আর নাতিন স্ন্যাক পিট ফ্যাক্টরির সামনে পৌঁছায়, যেটা শহরের মাঝখানে ছিল। আর সেখানে আইস ট্রাক দেখতে পায়। তারা বুঝতে পারে বাচ্চাদের এখানে রাখা হয়েছে। বাচ্চাদের উদ্ধারের জন্য তারা রাস্তা খুঁজতে থাকে। রেনি একটা স্টিলের পাত দিয়ে জানলা কাটার সময় একটা গুন্ডা তাকে দেখে। ওই গুন্ডা তাকে আটকাতে গেলে রেনি গুন্ডাটির গলায় কেটে ফেলে আর বাচ্চাদের নিয়ে বের হওয়ার চেষ্টা করে। মানে যেমন বাপ তেমন বেটি। রেনি সাহসের প্রশংসা এখানে করতেই হবে। ততক্ষণে পেছনের রাস্তা দিয়ে ওয়াং আর নাভিন ভেতরে যেতে থাকে। আর নাভিন লাইভে গিয়ে এই বিল্ডিং সম্পর্কে সব ইনফরমেশন ফাঁস করে। পুরো শহর জানতে পারে যে বাচ্চাদের কোথায় বন্দি রাখা হয়েছে। উপর থেকে বাচ্চাদের শব্দ পেলে তারা দুজন উপরে যায় আর উপরে রেনির পিছনে অনেকগুলো গুন্ডা দৌড়াচ্ছিল। এই লাইভ পুরো দেশে ভাইরাল হয়ে যায় আর পুলিশ স্টেশন থেকে তখন অ্যাডাম এটা দেখতে পায়। ফ্যাক্টরিতে ওয়াং আর নাভিন গুন্ডাদের সাথে ফাইট করছিল। ততক্ষণে গুন্ডারা রেনিকে ধরে ফেলে আর আহত করে ফেলে। ওয়াং এসে তাকে উদ্ধার করে আর রেনি তার বাবার সাথে মিলিত হয় এবং সে তার বাবার কাছে ক্ষমাও চায় যে সে দূরে সরে গিয়েছিল। নাভিন বলে যে তোমরা যাও। তখন রেনি বলে যে উপরে তো আরো বাচ্চা রয়েছে, তাদের হেল্প করা উচিত না। নাভিন বলে যে তোমরা যাও, আমি সবকিছু সামলাচ্ছি, আমি সব সামলে নেব। তারপর তারা সেখান থেকে বের হতে থাকে। ততক্ষণে বাইরের মানুষ আরো জড়ো হয়ে গিয়েছে আর পুলিশরা তাদের আটকা ছিল। সেখানে পুলিশের চিফ পৌঁছায় আর পুলিশদের বাধা দেয় আর বলে যে ভাই এসব কিছু গুজব, এগুলো বিশ্বাস করা যায়, এখান থেকে সবাইকে বের করো। তখন গুন্ডাদের বড় একটা দল সেখানে আসে আর পুলিশ চিফ তাদেরকে ভেতরে যাওয়ার জন্য রাস্তা করে দেয়। মানে ভাই পুলিশের অবস্থা দেখছো। যাই হোক, তখন অ্যাডামের সাথে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে উঠছিল। গুন্ডাগুলোকে ভেতরে যেতে দেখে ওয়াং আর রেনি তখন তাদেরকে দেখতে পায় আর তারা বুঝতে পারে যে নাভিনের এখন হেল্প প্রয়োজন। ওয়াং আর রেনি বাইকে করে আবার ফ্যাক্টরিতে ঢুকে আর নাভিন বাচ্চাদের উদ্ধার করে বেরোনোর সময় গুন্ডাদের কবলে পড়ে। ওয়াং আর রেনি এসে তাকে বাঁচায়। তিনজন মিলে তখন গুন্ডাদের ধোলাই করা শুরু করে দেয় আর রেনি সব বাচ্চাদের নিরাপদ স্থানে পৌঁছানোর ব্যবস্থা করছিল। আর তখন বাচ্চাদের দড়ি বানিয়ে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছিল। অন্যদিকে সাধারণ জনগণ তো আরো বেশি উত্তেজিত হয়, কারণ তারা বাচ্চাদের দেখেও ইগনোর করছিল। তখন অ্যাডাম আর অন্য পুলিশ অফিসাররা চিফের কমান্ড অমান্য করে শেষ পর্যন্ত এগিয়ে আসে আর চিফ বুঝতে পারে যে এবার তার অবস্থা খারাপ হয়ে যাবে। অন্যদিকে ওয়াং আর নাভিন গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে, তাদের আটকানোর চেষ্টা করতে থাকে। এদিকে সব বাচ্চারা নিচে নামতে শুরু করে। টম নামার সময় একটা গুন্ডা তাকে ধরে ফেলে আর নিচে ফেলে দিতে ধরলে
অ্যাডাম গুন্ডাকে গুলি করে সেখানেই মেরে ফেলে। অপরদিকে পুলিশ অফিসাররা ভেতরে ঢুকে আর পুলিশ সবাইকে গ্রেফতার করে। নাভিন এসে অ্যাডামকে অ্যাঞ্জেলা সম্পর্কে প্রশ্ন করলে অ্যাডাম জানায় যে অ্যাঞ্জেলার কোনো খোঁজ মেলেনি। নিউজ চ্যানেলে চ্যাডের নাম উঠে আসে কারণ সে এই বিল্ডিং এর মালিক ছিল। চ্যাড তার পার্টনার চিফের সাথে দেখা করে, সেখানে তারা সবাই ছিল। ব্যর্থতার কারণে সবাই চ্যাডের উপর চড়াও হয় আর বলে যে তুমি ফেল করেছো ভাই, তোমার তো অ্যারেস্ট হওয়া উচিত, তোমার কারণে আমরাও ফাঁসতে চলেছি। তখন সেখানে এক লোক চ্যাডকে বেকুব বলে আঙুল তুললো। চ্যাড তো প্রচন্ড রেগে যায় এবং সেই লোকের আঙুল একদম কামড়ে ছিঁড়ে ফেলে আর সবাইকে মারতে শুরু করে। সে পাগল হয়ে যায়, সে চিফ শ্বশুর কাউকে গোনে না, সবাইকে একদম মারে, খুন করে ফেলে। পেছন থেকে হঠাৎ একটা গুন্ডা তার উপর হামলা চালালে চ্যাড তাকেও মেরে ফেলে, কিন্তু পেছনে ঘুরে দেখে যে এটা তো তার গর্ভবতী স্ত্রী এভা ছিল। চ্যাড তার ওয়াইফের সাথে তার বাচ্চাকেও মেরে ফেলেছে। এসবের ফলে তো তার মাথা আরো খারাপ হয়ে যায় আর এসবের জন্য সে ওয়াং আর নাভিনকে দায়ী করতে থাকে। অন্যদিকে পুলিশ স্টেশন থেকে বাচ্চাদের তাদের মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়। অ্যাডাম ওয়াংকে বলে যে আপনি সেলফ ডিফেন্সের জন্য অনেককে মেরেছেন, তবু আজকে রাতের জন্য আপনাকে জেলেই থাকতে হবে, এরপর আমি আপনাকে বেল করিয়ে দেব। ওয়াং তাতে রাজি হয়। রেনি তার বাবাকে পেয়ে অনেক খুশি। অন্যদিকে হ্যারির জ্ঞান ফিরে আসে, সে ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে। তার বাবা সং এর মৃতদেহ দেখে একদম কান্নায় ভেঙে পড়ে। ওয়াং জেলে নাভিনের সাথে দেখা করে। নাভিন ওয়াং এর প্রশংসা করে। নাভিন তার স্ত্রীকে বাঁচাতে না পারার কারণে বেদনায় ভেঙে পড়ে। চ্যাড আর ইকো স্টেশনে হামলা চালিয়ে পুলিশদের মেরে ফেলে। ইকো তার তীর দিয়ে সবাইকে মারতে শুরু করে দেয়। এরপর ইকো লাইট অফ করে দেয়। অ্যাডাম আর জয় ভাবে হয়তো লাইন কেটে গিয়েছে। জয় দেখার জন্য নিচে গেলে ইকো জয়কে আহত করে ফেলে। ইকো খুব দ্রুত তীর ছুঁড়েছিল আর এটা মূলত তার স্পেশালিটি, তার স্কিল। ইকো ব্রুটাল পদ্ধতিতে সবাইকে মারছিল। অ্যাডাম তাদের আওয়াজ শুনে সবাইকে লুকানোর নির্দেশ দেয় আর অন্যদিকে জেলখানায় ওয়াং আর নাভিন পালানোর চেষ্টা করতে থাকে। ইকো অফিসারদের মারতে থাকে আর তখন অ্যাডাম ইকোকে গান পয়েন্টে নিয়ে আসে, তবে চ্যাড এসে আবার তার উপর আক্রমণ করে তাকে আহত করে। তারপর তারা নিচে এসে দেখে যে নাভিন আর ওয়াং সেখানে নেই, তারা অলরেডি পালিয়ে গিয়েছে। এটা দেখে তারা তো আরো রেগে যায়। ওয়াং আর নাভিন রেনি আর টমকে বাঁচিয়ে নিচে নিয়ে আসে আর তাদের সামনে চ্যাড আর ইকো দাঁড়িয়ে যায়। চ্যাড তাদের উপর চড়াও হয় আর এরপর সবকিছু বলতে থাকে যে তার যা কিছু হয়েছে সবকিছু হারিয়েছে, তার স্ত্রী মারা গিয়েছে বাচ্চা সহ, এই সব কিছুর জন্য নাকি ওয়াং আর নাভিন দায়ী। আর তাদের মারার জন্য এগুলে চয় ইকুকে টেনে ধরে। ইকু রেগে গিয়ে চয়ের হাত একবারে কেটেই ফেলে। ওয়াং ইকুকে আটকায়। চারজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। নাভিন তাদের দূরে সরিয়ে দেয়। এখানে ভয়ানক একটা ইন্টেন্স ফাইট শুরু হয়ে যায় আর এটা তো আর এক্সপ্লেনে বোঝানো সম্ভব না। তোমরা যদি মুভিটা দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে। হ্যারি এসে চ্যাডকে ধাক্কা দেয়। হ্যারি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। হ্যারি ওয়াং আর নাভিনকেও মারতে থাকে। এখন টোটাল 5 জনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। একে অপরকে আঘাত করতে থাকে। হ্যারি নাভিন আর ইকোকে নিচে ফেলে দেয়। নাভিন ইকোর তীরে অ্যাঞ্জেলার আংটিটা দেখতে পায়। তখন ইকো গর্ব করে বলে যে অ্যাঞ্জেলাকে সে একদম তড়পিয়ে মেরেছিল। নাভিন তখন রাগে ইকোকে আক্রমণ করলে ইকো নাভিনের শরীরে ছুরি ঢুকিয়ে দেয় আর তখন নাভিনও সেই ছুরি বের করে ইকোর শরীরে ঢুকিয়ে দেয় আর সেও সেখানেই মারা যায়। ওয়াং এই দৃশ্যটি দেখতে পায়। চ্যাড হ্যারিকে পিটিয়ে অজ্ঞান করে। চ্যাড রেনিকে মারতে যায়। ওয়াং চ্যাডকে ধরে নিচে ঝাঁপ দেয়, যার ফলে দুজন উপর থেকে নিচে পড়ে দুজনই আহত হয়। চ্যাড ওয়াংকে মারতে গেলে ওয়াং উল্টো তাকে ধোলাই করে। ওয়াং রেনির কাছে যায়। চ্যাড এসে উল্টো ওয়াংকে আবার মারতে থাকে এবং মারতে মারতে বেহুশ করে ফেলে। এরপর চ্যাড টম আর রেনিকে মারতে যাচ্ছিল, কিন্তু চ্যাডের শরীর আর কাজ করছিল না কারণ সে অনেক বেশি আহত ছিল আর সে নিজে সেখানে নিজে পড়ে একদম মারাই যায়। ইসকো বলতে হে কুত্তে কামত। রেনি তখন ফিরে এসে ওয়াংকে দেখে সে অজ্ঞান কিন্তু বেঁচে রয়েছে। 1 মাস পর ওয়াং নাভিন ও এঞ্জেলা স্মরণে শ্রদ্ধা জানায়। ওয়াং তার বন্ধুকে হারিয়ে বেশ শোকাহত। রেনি তখন ওয়াং এর কাছে এসে মার্শাল আর্টস শিখতে চায়। ওয়াং এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, তাকে শিখাবে বলে ওয়াদা করে। এরপর ওয়াং তার অতীতে যেসব গল্প রয়েছে সবগুলো তাকে খুলে বলা শুরু করে দেয় আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। গাইস, এখানে একটু এক্সট্রা কথা বলে নিচ্ছি। প্রথমেই আমার পরিচয় দিই, আমি নেসার। তোমরা আমার ভয়েসে অলরেডি 2-3টা কন্টেন্ট দেখেছো এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দেখতে পাবে। এখন পরিস্থিতি হচ্ছে তোমাদের আপাতত আমার ভয়েসে মানিয়ে নিতে হবে। আমি প্রতিদিনই চেষ্টা করছি আমার ভয়েসটা ইমপ্রুভ করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার কন্টেন্ট আসার পর থেকে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়েছি এবং সেগুলো থেকে ইমপ্রুভ করার ট্রাই করছি। এখন সামনে র্যান্ডম ভিডিও চ্যানেল এবং সেভেস 420-তে অনেক কন্টেন্ট আসতে চলেছে, যেগুলো নতুন মুভি সিরিজগুলো রয়েছে সেগুলো আমরা এক্সপ্লেন করব আর সেটার জন্য তোমাদের অনেক সাপোর্ট প্রয়োজন। আমি যেহেতু নতুন, আমার সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়তো একটু
সময় লাগবে। তোমরা আমাকে একটু সময় দাও, সাপোর্ট করো। সবাই তো একটা চান্স ডিজার্ভ করে, তাই না? আশা করব তোমরা ব্যাপারটা বিবেচনায় নেবে এবং সামনে যে কন্টেন্টগুলো আসতে চলেছে সেগুলো পুরো দমে এনজয় করবে। আমরা অনেক অনেক ট্রেন্ডিং মুভি সিরিজ নিয়ে আসছি তোমাদের জন্য। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও, আমি অবশ্যই চেক করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের একটা ওয়েবসাইট আছে স্যাভেজ অন নামে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের ওয়েবসাইটে একবার হলেও ঘুরে আসো এবং সেখানে অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। সেখানে এনিমেট টি শার্ট রয়েছে, যেগুলো জাপান আর কোরিয়াতে রানিং যে টি শার্ট গুলো, সেগুলো আমরা মাস্টার কপি বা ক্লোন করি বাংলাদেশে। এর ফলে কি হয়, ওই ব্র্যান্ডের জিনিসগুলো তোমরা 550 কিংবা 600 টাকায় পাচ্ছ। হিউজ কালেকশন রয়েছে আমাদের এনিমের। এছাড়াও এখানে ঘড়ি রয়েছে এবং সানগ্লাস রয়েছে। আর শুধুমাত্র আমাদের এখানে যা রয়েছে তা না, তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘড়ি বা সানগ্লাস যদি দেখো, সেটার ছবি যদি আমাদেরকে পাঠাও, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে আমরা সেটা তোমাকে দিতে পারবো। এছাড়াও তুমি যদি পাইকারি নিতে চাও, আমাদের কাছ থেকে ডাইরেক্ট চীন থেকেও তোমাকে ঘড়ি আর সানগ্লাস এনে দেওয়া সম্ভব। তবে এটা শুধু সানগ্লাস আর ঘড়ির ক্ষেত্রে। আর আমাদের স্নিকার্সের কালেকশন তো দেখতেই পাচ্ছ, অসাধারণ সব জুতো। নিশ্চিন্তে থাকো, আমাদের কাছ থেকে তোমরা যদি অর্ডার করো, আমরা রয়েছি সেখানে। মাঝখানে কোনোভাবেই তোমাদেরকে ঠকতে দেব না। এবং তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যে আমাদের সাথে বিজনেস করতে চাও, ধরো মেয়েদের প্রোডাক্ট রয়েছে অনেক ভালো ভালো প্রোডাক্ট, তো তুমিও আমাদের সেই ওয়েবসাইটে সেই প্রোডাক্টটা অ্যাড করতে পারবে এবং আমাদের সাথে বিজনেস করতে পারবে। তো যাই হোক, যারা অডিয়েন্স রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমাদের ওয়েবসাইটটা একবার হলো ভিজিট করে আসো। আর কোনো কিছু অর্ডার করতে হলে সরাসরি আমাদের যে সেলস ম্যানেজার রয়েছে অনেক, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি, তার সাথে যোগাযোগ করে তুমি অরিজিনাল পণ্যের রিয়েল ভিডিও দেখে তারপর অর্ডার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।